পিন্টুবাবুর শেষ কথার সূত্র ধরে সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্ধেক জীবন এই উপন্যাসের কথা মনে পড়ছে। কোথাও গেলে তাহলে কিন্তু মানে আপনার যে গরিব মানুষদের কথা বললেন, গরিব নতুন লেখকদের কথা উঠে আসার প্রসঙ্গ তুললেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে অটোবায়োগ্রাফি সেটা একটা কোথাও লেখার কথা কি ভেবেছেন কখনো? এটা তো কোথাও জরুরি মনে হচ্ছে। অটোবায়োগ্রাফি তো অবশ্যই লিখতে হবে। আমার জীবনের কথা আমার লেখা গল্পগুলোতেই ছড়িয়ে আছে। অটোবায়োগ্রাফি তো অবশ্যই লিখতে হবে। আপনি তুললেন সুনীল গাঙ্গুলির অর্ধেক জীবনের কথা। সুনীল গাঙ্গুলি যখন অর্ধেক জীবন লিখছেন তখন শুধুমাত্র বাংলায় নয়, বাংলার বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে ফেলেছেন, এমনকি বিদেশের অনেকটাও উনি দেখে ফেলেছেন। পার্থক্যটা কোথায় জানেন? যখন মেলাবার চেষ্টা করি, একজনের মাথায় প্রতিষ্ঠান থাকা আর না থাকা। 27 বছর কোনো প্রতিষ্ঠানের ছত্রছায়া পায়নি, কোনো মানুষের সাহায্য পায়নি, কোনো সংস্থার সাহায্য পায়নি। সেই জন্য একটা কিন্তু পার্থক্যটা আমার খুব ভালো করেই চোখে পড়ে। অর্ধেক জীবনে সুনীল গাঙ্গুলি কত কি লিখে ফেললেন, আর আমরা অর্ধেক জীবন দারিদ্র অভাব এর সঙ্গে লড়াই করতে করতেই কেটে গেল। একটা প্রতিষ্ঠান থাকলে মানুষ যে কতটা এগিয়ে যেতে পারে তার উদাহরণ হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্ধেক জীবন। আর একটা মানুষের পাশে কোনো প্রতিষ্ঠান না থাকলে তার কি হতে পারে, তাকে কি লড়াইটা হতে পারে, তার উদাহরণ হচ্ছে আমি, পিন্টু পোহান। তাহলে এখন যে প্রশ্নটা উঠে আসে সেটা হলো যে যারা একেবারে সমাজের প্রান্তিক শ্রেণীর, সেখান থেকেই কি একমাত্র পিন্টু পোহান উঠে এসছে সাহিত্য আঙিনায়? প্রান্তিক শ্রেণী থেকে পিন্টু পোহান উঠে আসবে কেন? অনেকেই উঠে এসেছেন, তবে তাদের গল্পের সঙ্গে আমার গল্পের পার্থক্য এটাই, আমি কখনো বলতে পারবো না ওই ভদ্রলোক আমার হাত ধরলেন, ওই ভদ্রমহিলা আমার হাত ধরলেন, এখানে নিয়ে গেলেন, তারপর আমার নাম জানতে পারলো সবাই। কেউ এসে বলতে পারবে না আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। কোনো সংস্থা না, কোনো মানুষ না। পিন্টু পোহান অনেকের থেকে এইখানেই আলাদা। তাদেরকে প্রচারের আলোয় আনার জন্য অনেক মাথা, অনেক নাম, অনেক বিখ্যাত মানুষ কাজ করেছে, প্রতিষ্ঠান কাজ করেছে। পিন্টু পোহান এই 27 বছর ধরে ফুটপাতে বসে লিখেও বলছে আমার কোনো প্রতিষ্ঠান নেই, আমি না পেয়েছি কোনো প্রতিষ্ঠানের সাহায্য না সহায়তা। এখানেই আলাদা। প্রতিটা দিন আজও পান সাজতে ওই 1 টাকা 2 টাকা রোজগার করতে করতে তারই ফাঁকে আমার লিখে চলা। অনেক গল্প শুনবেন, উনি এই করেছিলেন, ওই করেছিলেন, সেগুলো তো তাদের 30 বছর 40 বছর আগের ঘটনা। আর পিন্টু পোহান আর জীবন্ত এক রূপকথা, পান সাজতে লিখছে ফুটপাতে বসে আজও। 27 বছর ধরে একই দৃশ্য, বারবার একই দৃশ্য। আপনার কথায় বারে বারে যে প্রসঙ্গটা উঠে আসছে সেখানে কোথাও একটা ডিফ্লেকশন কিন্তু দেখা যাচ্ছে যে ক্লাস স্ট্রাগলের গল্প সেটা বলছে। হ্যাঁ, রাজনৈতিক কোনো সত্তা বা চেতনা কি আপনার মধ্যে কাজ করে? ইতিহাসের সত্তা এটা। যে জীবনটা আমি কাটিয়েছি, দেখেছি, সেই জীবনে যা দেখেছি, যা সহ্য করেছি, তারই সব কিছু মিলিয়ে নিজের অভিজ্ঞতার একটা সত্তা। রাজনৈতিক সামাজিক কি অবস্থায় আমরা এখনো পড়ে আছি তারই সত্তাটা কাজ করে। এখানে আমি এটাই দেখেছি, নরম মাটিতে বলে না আঁচড় কাটা
সহজ। সহজ, ওই জন্য সবাই কাটতে চায়, এটাই দেখেছি। এখানে একটা গরিব বাড়ির ছেলে হঠাৎ করে কিছু ভালো কিছু, অবশ্যই ভালো কিছু যদি করে, দেখবেন তাকে নিয়ে হই হল্লা হয় না। আর অর্থনৈতিকভাবে এগিয়ে থাকা বাড়ির কেউ কিছু একটা করলো, সেটা নিয়ে বেশি শোরগোল, হই হট্টগোল হয়। এটা রাজনৈতিক কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমরা, বর্তমান পৃথিবীতে কোন সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, তারই বহিঃপ্রকাশ হয় এতে। শুরুর দিনগুলো যেটা বলছিলেন যে আপনার প্রথম শুরু যেটা, সেটা হচ্ছে একটা ভূতের গল্প পড়ে। বই পড়ার প্রতি টান বা লেখার একদম লেখক একদম হওয়ার একদম জন্য একদম ভূতের একদম গল্পের টান। হ্যাঁ, যে একটা নতুন পিন্টু প্রধানকে সৃষ্টি করলো সেই লেখাখানি, তাই না? হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে কখনো কোনো অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয়েছেন? না, আমি কোনো অতিপ্রাকৃত ঘটনার কখনো সম্মুখীন হইনি। আর এই জীবনের মতো, এই যে বলছি না যে সারা পৃথিবী বলছে পাগলামো করছে, এর দ্বারা কিছু হবে না, আমার কিন্তু মনের মধ্যে একটা শক্তি আমাকে সব সময় জানাতো যে হবেই, কিছু একটা হবেই। আচ্ছা, বারে বারে এই যে মানে পাগলামির কথাটা আসছে বা পাগল বলে দেখে দেওয়া হচ্ছে, কোথাও কি আপনার কখনো মনে হয়নি যে এই পাগলামিটা ভীষণ প্রয়োজনীয়? মানে এই পাগলামি না থাকলে কিন্তু কখনো মহৎ কিছু সৃষ্টি হতে পারে না। ঠিকই আজকে সচিন তেন্ডুলকার কিন্তু ক্রিকেট পাগল, আজকে সৌম্যমিত্র সে নাটক পাগল। এই পাগলামিটা যদি একদম মননে প্রতিটা স্তরে যদি প্রথিত না হয়ে থাকে, মহৎ কিছু সৃষ্টি হবে না। আপনার কি মনে হয়? ঠিকই বলেছেন। আমি ওই জেদটার কথাই বলতে চাইছি। সারা পৃথিবী একদিকে চলে যাবে, কাছের লোকরাও বোঝার চেষ্টা করবে না, তারা সহজ রাস্তা দিয়েই ভাবার চেষ্টা করবে, যেটা আমার ক্ষেত্রেই হয়েছে। বন্ধু বান্ধবরাই ভেবেছে তুই একটা গরিব বাড়ির ছেলে, আরও কী করে রোজগার করা যায় সেটা ভাববি না, আর একটু কিছু সুখ স্বাচ্ছন্দ্যে কীভাবে থাকা যায় সেটা ভাববি না, তুই সারাদিন এই বইপত্র লেখালেখি নিয়ে পড়ে আছিস। অনেক হিতাকাঙ্ক্ষী তারা বলেছে এইভাবে কি দোকানদারি হয়, দোকানদারির থেকে তোমার বেশি মন পড়া লেখায়, এইভাবে দোকানদারি হয়। কিন্তু এই যে মনের জেদ, কে হবে কি হবে না বলল সেটা না, আমি আমার কাছে সৎ ছিলাম, কি আমি এই কাজটা করবই। যে কোনো আমরা একটা লেখা লিখি, লেখা পাঠকের কাছে তখনই যায় যখন আমরা পড়ে সেটাকে আমাদের মনে হয় ভালো লাগলো, তারপরেই কিন্তু আমরা পাঠকের দরবারে পাঠাই বা পত্রিকায় পাঠাই। তারপরে পত্রিকার সম্পাদকেরও ওটা পড়ে বিচার বিবেচনা করার প্রয়োজন হয়, তিনিও করেন। কিন্তু প্রথম লেখা কবিতা গল্পের পাঠক, প্রথম পাঠক আমি নিজেই বা আমরা নিজেই। ভালো লাগা মন্দ লাগা সেটা কিন্তু আমাদের এই মাথার ভেতর দিয়ে সেন্সার হয়েই বের হয়। অবশ্যই এখন তো বছরে 20টা উপন্যাস লেখারও লেখক আছেন, বছরে 100টা কবিতা লেখারও অনেক কবি আছেন, মানে আপনি ফরমাইশি কাজের কথা বলছেন? এরকম আছেন। কিন্তু এখনো তো এরকম পিন্টু ফুহানের মতো লেখকও আছেন যে একটা লেখা যদি 20 বার বাতিল করতে হয়, ছিঁড়তে হয়, ছিঁড়ব, কিন্তু আমি যা লিখতে চাইছি আমাকে সেটা লিখতে হবে। তো এই যে জেদ সব কিছুতেই, এই যে মনের একটা একাগ্রতা, জেদ যে আমাকে একজন লেখক হয়ে উঠতে হবে, প্রথমটা কিন্তু নিজের কাছেই। এবারে অতিপ্রাকৃত ঘটনা বললেন, আমি কিন্তু খুব ভীতু ছিলাম ছেলেবেলায়। অথচ যখন আমাদের কোচিংয়ে কোনো পিকনিক হতো বা ফিস্ট হতো, রাত 1টার সময় 2টোর সময় সবার বাড়ি ফেরার ব্যাপারটা থাকতো, তখন আমাকেই বন্ধুদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে হতো। বিষয়টা এই হতো, আমি বন্ধুটাকে দেখে ভাবতাম আমার ভয় কি, এ তো পাশে আছে,
আর ওই বন্ধুটা ভাবতো আমার আর ভয় কি, পাশে তো এটা আছে। তো পাশে যদি মানুষ থাকে তাহলে অতি প্রাকৃত বলে আপনার কাছে আর কিছু থাকবে না, অলৌকিকতা বলেও কিছু থাকবে না। এটা জীবনের ক্ষেত্রেও, আমাদের জীবন সংগ্রামের ক্ষেত্রেও এই কথাটা। একজন মানুষের পাশে আর একটা মানুষ যদি দাঁড়ায় তাহলে কোনো অলৌকিকতা আর অতি প্রাকৃতের কিন্তু ঠাঁই হয় না। পিন্টু পোহান মানেই তার মানে একেবারেই রোদে পোড়া জলে ভেজা একটা মানুষ। আপনি লেখালেখির ক্ষেত্রে কাদের জন্য লিখতে বেশি পছন্দ করেন? ছোট, বড়, কিশোর?